আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে 9 মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কে হয়েছেন। হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। এটা অনেকেরই ধারণা ছিল, আমারও ধারণা ছিল যে শুভেন্দু অধিকারী তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এবং আমি এই নিয়ে এর আগে ভিডিও করেছি যেখানে বারবার শুভেন্দু অধিকারীকে অগ্রাধিকার দিয়েছি, বলেছি যে তিনি হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। এ নিয়ে কোনো সন্দেহ নেই, বিজেপির এই পরিবর্তনের অন্যতম এবং প্রধান কাণ্ডারি ও কারিগর শুভেন্দু অধিকারী। যদিও তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসছেন 2020 সালে, তথাপি এটা বলাই যায় যে তিনি যেভাবে লড়াই দিয়েছেন বা লড়াই করেছেন বা লড়াকু মনোভাব বজায় রেখেছেন, তাতে তিনি ছাড়া আর অন্য কেউ মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। এবং তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত স্নেহধন্য এবং বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে চাণক্য বলা হয় তারও অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহধন্য। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শুভেন্দু অধিকারীর প্রতি যে আচরণ দেখিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছিল যে তিনি অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই নির্বাচন করতে চলেছেন। তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে সেকেন্ড ইন কমান্ড, বিজেপির সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যবেক্ষক করে পাঠিয়েছেন বিজেপির এই নবনির্বাচিত বিধান পরিষদীয় বৈঠকে। এর থেকেই বোঝা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব কত গুরুত্ব দিয়ে এই বৈঠকটি পরিচালনা করতে চেয়েছেন, এবং যার পর নাই শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। শুভেন্দুর অধিকারীর সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল তৃণমূলকে হটাতে হবে, তৃণমূলকে সরাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। এছাড়া তার আর কোনো পরিকল্পনা বা পণ বা প্রতিজ্ঞা ছিল না। প্রতি মুহূর্তে 2020 সাল থেকেই তিনি একই কথা বলে এসছেন যে তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলকে সরাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে। এটা ছিল তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। এছাড়া তার অন্য কোনো কর্মসূচি ছিল না বললেই চলে, এবং সেই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা নিয়েই তিনি প্রতিনিয়ত লড়াই করে গেছেন, এবং সেই লড়াইয়ে তিনি আজকে সাফল্য লাভ করেছেন। এজন্য তার অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ প্রাপ্য। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তিনি এখন হিন্দু হৃদয়ের সম্রাট। তিনি আপামর বাংলার অত্যন্ত পছন্দের রাজনীতিবিদ এবং মানুষ। তবে এই বিজেপির এই পরিবর্তনে যারা অত্যন্ত একনিষ্ঠভাবে কাজ করেছেন, যারা আত্মবলিদান দিয়েছেন, তাদেরও কৃতিত্ব কম কিছু নয়। নবীন প্রবীণ মিলিয়ে যারা একসাথে কাজ করেছেন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেভাবে মেলবন্ধন করেছেন, সেতুবন্ধন করেছেন সবার মধ্যে, সেটাও কম কৃতিত্বের নয়। সেই সঙ্গে এটাও বলার অপেক্ষা রাখে না যেসব ইউটিউবাররা প্রতিনিয়ত বিজেপির পক্ষে লড়াই করেছে, প্রতিবেদন করেছে, সেটাও অনেক অনেক এগিয়ে রেখেছে বিজেপিকে। তার মধ্যে সবথেকে অগ্রগণ্য তিনি শফিকুল ইসলাম। এছাড়াও সঙ্গে অদ্বিতীয়া, রোজিনা, রুদ্রবার্তা, নবান্ন নিমন্ত্রণ, শুদ্ধশীল, মানব গুহ, এরকম অনেক ইউটিউবাররা তাদের জীবন বাজি রেখে
কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা লড়ে তারা তাদের প্রতিবেদন চালিয়ে গেছেন, কিন্তু তারা তাদের জায়গা থেকে তারা সরেননি বা তাদের চিন্তাভাবনা থেকে তারা সরেননি। প্রতিনিয়তও তারা লড়াই করে গেছেন এবং বিজেপির অনুকূলে বা বিজেপির হয়ে তারা কথা বলে গেছেন। এটা কম কিছু নয়, এটাও যথেষ্ট পরিবর্তনের পক্ষে কাজ করেছে। এছাড়া বলবো হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার কথা, তাকে জানাই শতকোটি প্রণাম। তার কারণ তিনিই শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন। এছাড়া হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাও শুভেন্দু অধিকারীর সেই রক্ষা কবচকে রক্ষা করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও শুভেন্দু অধিকারীর সেই রক্ষা কবচ রক্ষা করেছে। তা না হলে মমতা ব্যানার্জির সরকার যেভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে মামলায় মামলায় জর্জরিত করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এবং সেই রক্ষা কবচটি যদি না থাকতো এবং শুভেন্দু অধিকারীকে যদি আগের সরকার জেলে ভরত, তাহলে কি হতো বা কি হতে পারত সহজেই অনুমেয়। যাই হোক, শেষ পর্যন্ত হাইকোর্টের এই রক্ষা কবচের মাধ্যমে বা হাইকোর্ট ঢাল হয়ে থাকাতে শুভেন্দু অধিকারীর জেল যাত্রা হয়নি। শুভেন্দু অধিকারীকে যদি আগের সরকার জেলে ভরতে পারত, তাহলে হয়তো শুভেন্দু অধিকারীর অনেক ক্ষতি হতে পারত, এমনকি জীবন সংশয় হতে পারত। এছাড়া তার বিরুদ্ধে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বা গুন্ডারা বা সমাজ বিরোধীরা বারবার আক্রমণ চালিয়েছে, বারবার তাকে প্রতি পদে বাধা সৃষ্টি করেছে, তার আন্দোলনের গতিপথ রুদ্ধ করেছে, তার চলার পথ কণ্টকময় করে তুলেছে। কিন্তু তথাপি শুভেন্দু অধিকারী হার মানেননি। তিনি একসাথে একযোগে সবাইকে নিয়ে লড়াই করেছেন। তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যেটা ছিল, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলকে হটাতে হবে, সেই কাজে তিনি 100% সফল। মমতা ব্যানার্জির গড়ে, মমতা ব্যানার্জির ঘরে, মমতা ব্যানার্জির দুর্গে এসে তাকে 15,114 ভোটে পরাজিত করা, এটা কম কিছু নয়, যথেষ্ট বীরত্বের কাজ। যাই হোক, সেটা তিনি করেছেন। এছাড়া বিজেপির যারা আত্মবলিদান দিয়েছেন, যারা অতীতে বিজেপির জন্য কাজ করেছেন, তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ নিশ্চয়ই সুসম্পন্ন হয়েছে। আশা করি আগামী দিনে একটা সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে এবং সকল কাজে মানুষ সহযোগিতা পাবে। নতুন অধ্যায়, হিন্দুদের দ্বারা নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হলো, যেখানে সংখ্যালঘুদের কোনো বিশেষ ভূমিকা নেই। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে বিজেপি পরাজিত হয়েছে, সংখ্যালঘুরা সেভাবে বিজেপিকে ভোট দেয়নি। হিন্দুরা ভোট দিয়েই, হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়ে এই বিজেপি সরকার নির্বাচিত করেছে। এটা একটা বিশেষ ব্যাপার। আগের সরকার ভেবেছিল হিন্দুরা স্ক্যাটার্ড, হিন্দুরা দ্বিধাভক্ত, হিন্দুরা বিভিন্ন ভাগে বিভক্ত, হিন্দুরা একত্রিত হতে পারে না। তবে এই নির্বাচনে হিন্দুরা এটা প্রমাণ করে দিয়েছে যে তারা একযোগে একসাথে যদি একত্রিত হয়, তাহলে তার পরিণাম বা ফল কি হতে পারে, এটা তার একটা সফলতম দৃষ্টান্ত। এছাড়া বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা সম্প্রদায় যদি এক হয়ে যায় তাহলে কি হতে পারে এই বাংলার, এবং সেখানে যদি তিনি না থাকেন তাহলে অপর সম্প্রদায়ের পক্ষে বেঁচে থাকা খুব কঠিন। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বুঝতে পেরেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে অন্য একটি সম্প্রদায় একত্রিত হলে, একজোট হলে 200 থেকে একটি দল 80-তে নেমে আসতে পারে এবং শাসক গোষ্ঠীকে তারা বিরোধী দলে পরিণত করে দিতে পারে। তাই কোনো সম্প্রদায়কে এরমভাবে অপমান করা বা ছোট করা নিশ্চয়ই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত কাজ, যা
হিন্দুদের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। যাই হোক, হিন্দুরা জয়লাভ করেছে এই সরকারের নির্বাচনের মাধ্যমে। আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক কিছু ভালো হবে। যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের কমেন্টস বক্সে মন্তব্য করবেন। সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, আমার প্রতিবেদনটি শেয়ার করবেন। যাওয়ার আগে বলবো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আবার একটা আজকে প্রতিবেদন অবশ্যই করব। এখন এই পর্যন্তই, নমস্কার।